শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। সারপ্রাইজ পার্ট, এটা পর্ব ৭১-এর শেষাংশের পরের অংশ। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছেন। ডেকোরেশনের জন্য আসা তিন চারজন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমেদ খান হুংকার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই এই কথা সকালবেলা থেকে শুনছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজ সাজিয়ে ফেলেছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়া করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না, আর এখন ভুল হবে না। শুনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষের তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি ১ বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে? তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য? মানে? তানভীর বলেছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা মরে যাওয়ার কথা বলতে বলেছি তোকে। তানভীর ঠোঁট চেপে ডান হাতে ২ আঙুলে কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগী স্বরে বলল, শালা না, সুমন্দি। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নিব। মাহমুদা খান বললেন, আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেয়েকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আঁতকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন? আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়িতে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। ৩ দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমেদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমেদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হবার ১০ মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমেদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদু স্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব, আসো, ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পেছন ঘুরে কিছুটা তপ্ত স্বরে বলল, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শোধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো, প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল,
আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমেদ খান রাগেশ্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছু জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কি না সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না, আর না মেঘকে কিছু বলেছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে, আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ের কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন, একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নেবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আঁতকে উঠে বললে, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শুনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলে ভাইয়ার বনুর সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়মনীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়মনীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়মনীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়মনীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়মনীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমেদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমেদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল। আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে একই কথা। প্রায় ৩০ মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমেদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও প্রায় ৪০ মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পিছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি কি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে? আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে ৩ দিন পরে তোমাদের বিয়ে দিয়ে দেব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমেদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী ৩-৪ দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমেদ খান মেঘের মাথায় হাত বুলে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব?
আলী আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতরে উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুইয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমেদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে রাখবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কী করবে বুঝতে পারছে না। হঠাৎ কী ভেবে ওড়না মাথায় টেনে দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করল। আলী আহমেদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো শুনি একটু। মেঘ বুকের ভেতরে উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না, যতটা লজ্জা বড় বুকের সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খেচাখেচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে আমিই জিতব। তুমি কি চাও আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরকে কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমেদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমেদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান মানে এতক্ষণ যা ছিল সব আর কি আবিরের আসার আগের ঘটনা। এখন হচ্ছে বর্তমান থেকে শুরু করবো আর কি। বর্তমান লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবিরের আবেগান্বিত দৃষ্টিতে মেঘ নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যিই কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতব্বরি। মিং ভেংচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামাকাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল নিজের রুম থেকে আবিরের জামাকাপড় নিয়ে। আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে।
তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগুতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করা গাঁটটা মেরে বিড়বিড় করে বলল, আমার আগেই তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপরে রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবিরের দৌড় দেওয়ার আগেই তানভীর দুহাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে ব্যালকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদুস্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি, চুমু খাবো? অবশ্যই চুমু খাওয়ার জন্য তো তুই আছিসই। মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়েছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? সেজেগুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে আছে। আবির এক কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে এসে ফিসফিস করল, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না, আমাকে তোর শ্বাস নষ্ট করতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর পাগলামি সহ্য করবে না, তা কি হবে সোনা? সোনা শব্দটা শুনেই মেঘ থম করে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন, কথায় কথায় লজ্জা দেয়। লজ্জা দেওয়াই যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি রঙের ব্লাশ এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদ পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে। যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবির যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরে ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে, তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কথায় জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দিস, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া, বেয়াদব বেটা।
অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখেই তড়িৎ বেগে বিছানার উপরে রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বেঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছো? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ফুপা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে দু হাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক ঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামা বাড়ির সবাই ইতিমধ্যে চলে এসেছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনো আসেনি। মাইশাপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বউ ভাতে অন্তত আসবেন। আবিরের মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল, ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোদের সব কয়টাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে এসেছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে বলল, যতটা চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি, ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেম, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে, সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে পড়েছে। একবার তানভীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্টের দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় এসেছে। সাথে দুটো কার্ডও নিয়ে আসছে, একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাইরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করেই সবকিছু ঠিক হয়ে গেছে তো। সময় ছিল না যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দিব, তাই ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু দুদিনই দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। এখানে আমাদের হবে না, আপনাদের হবে। আসলে আমি ভুল পড়িনি, এখানে লেখায় ভুল আছে। পড়তে গিয়ে অনেকবার ভুল হচ্ছে, এর একটাই কারণ, লেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে, ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলে রুমে ঢুকছে আর বেরিয়ে হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এ অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিকই, কিন্তু 24 ঘন্টা।
শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো, আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালে ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না। কারণ কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থমকালো। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন। বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আব্বু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতে তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি। সরি? মেঘের চিন্তায় আমি দুরাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলছি। এসব ভেবে ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে 100 কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করেছেন। আমি দিশাবিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারতেছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাড়িয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি আর বনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছেতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো, এতটুকু সময়ও আর সুযোগ আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাই আর রাসেল ভাইও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে বলে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ?